পলানোর পরে 1 মাসও হয় নাই, ছাত্র দল আর ছাত্র শিবিরের মধ্যে গ্যাঞ্জাম শুরু হইল। দেশের অবস্থা এমনিতে ভালো না, ইন্ডিয়া বাঁধের পানি ছাইরা বন্যা বানাই দিছে। আমি তারেক রহমানের কইলাম যে এটা তো ঠিক হইতেছে না, আমি শিবির আর ছাত্র দলকে নিয়ে বসতে চাই। ইলেকশন কমিশন নাসির সাহেব, আপনার আইনে তো আছে যে প্রার্থিতা পর্যন্ত বাতিল করা হবে। দেশবাসী জানতে চায়, বাংলাদেশে 15 বছর যারা ভোট দিতে পারে নাই সেই ভোটাররা জানতে চায় নিরপেক্ষ নির্বাচনের কি নমুনা আপনারা রাখছেন। চারিদিকে তাকায় দেখেন, খোঁজ খবর নিয়ে দেখেন, কোনো উন্নতি হয় নাই। কেউ কাউকে মানতেছে না, বরঞ্চ আগের চেয়ে বেশি উগ্র হয়ে গেছে। গত 18 মাস এতটা উগ্রতা দেখি নাই। কেন জানি হঠাৎ মনে হইতেছে আমাদের হাতে ক্ষমতা, যা ইচ্ছা তাই করুক। তারেক রহমান করে যারা তসবিহ জব করে, এই তসবিহ জবকারীরাই কিন্তু রাস্তাঘাটে গিয়ে এই জোরপূর্বক টাকা উত্তোলন করে। এখন জোরপূর্বক টাকা উত্তোলনকারীকে আমাদের মন্ত্রী কি বলে? চাঁদাবাজি বলে না কি বলে? এটার ভাষা কি আসলে আমার জানা। তো এটাকে কি আমরা চাঁদাবাজি বলবো না কি বলবো? যারা সেনাবাহিনীর কাছে মুসলেখা দিয়ে বলেছিল আর কোনোদিন রাজনীতি করব না, তারা লন্ডনে 17 বছর লুকিয়ে থেকে ক্যামেরার সামনে মুখ দেখিয়ে ভারতের অনুমতি দিয়ে তারা দেশে রাজনীতি করে, তারাই প্রকৃত গুপ্ত। উনি ওই বস্তির করাল কাক নিয়ে ব্যস্ত, উনি ওই আমাদের কোনো টাকার কোনো খবর নাই। আজ আমাদের ভিড় দাওয়ালে ঠেকে গেছে, আমরা রাস্তায় নামছি, পুলিশ যদি গুলি করে গুলি করুক, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, দাওয়ালে ভিড় ঠেকে। এই সরকারের মেয়াদ 9 মাস, 9 মাসের একটি সেকেন্ডও বেশি সরকার টিকবে না। এদেশের জনগণ বেকুব না, মনে রাখবেন হাসিনা বিতাড়িত হয়েছে, কাজে আপনি বিতাড়িত হওয়ার বেশি সময় লাগবে না। এই দেশের মানুষ যখন মাঠে আসবে তখন কিন্তু আপনি ক্ষমতার চেয়ার কেন বাংলাদেশে কোথাও আপনি পালানোর জায়গা পাবেন না। হাসিনা তো ইন্ডিয়াতে পালানোর জায়গা পাচ্ছে, আপনারা কোথায় পালাবেন? না ইন্ডিয়া পালাবেন? ইন্ডিয়ার সাথে যদি আপনাদের সমঝোতা থাকে ইন্ডিয়া চলে যান, আপনাদের এখানে থাকা দরকার। লন্ডনে থেকে জুলাই দেখছে তো, তাই জুলাই সম্পর্কে তেমন একটা ধারণা নাই, তাই জুলাই মানতে চাইতেছে না, জুলাইকে ভুলে যেতে চাইতেছে বর্তমান বাংলাদেশ সরকার। তাই একটা কথাই বলতে চাই, জুলাই কিন্তু আর তেমন একটা দেরি নাই, মার্চ এপ্রিল মে আর 3 মাস পরে কিন্তু আবার জুলাই মাস। ভারতের দালালেরা নিষিদ্ধ মানে হচ্ছে মিছিল মিটিং প্রকাশ্যে করতে পারবে না। আর অনেকে বলবে যে শিবির তো গোপন রাজনীতি করে, যে গুপ্ত রাজনীতি করলে সমস্যা নাই, এতে কোনো নিষেধাজ্ঞা নাই। কারণ ছাত্রদল গোপনে করুক, প্রকাশ্যে না করলেই হলো, এটাই হচ্ছে হিসাব, এটাই হচ্ছে বাস্তবতা। এই জন্য দেখেন ছাত্রদল কতটা কঠিন ফাঁদে পড়েছে। প্রকৃতপক্ষে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হলে শিবির যদি গোপন রাজনীতি করে, এটা পৃথিবীর কেউ নিষিদ্ধ করতে পারবে না। জামাত বিরোধিতা করে না, জামাত ইন্ডিয়ার বিরোধিতা করছে, কিন্তু বাংলাদেশের বিরোধিতা করে নাই। তারা ইন্ডিয়ার বিরোধিতা করছে, ইন্ডিয়ার বিপক্ষে ছিল, কিন্তু বাংলাদেশের বিপক্ষে ছিল না। জামাতে ভোট দিলে জান্নাতে যাবে এই কথা কেউ বলে নাই, ভুলে এসে যেতেই পারে। আসসালামু আলাইকুম। আজকের সংবাদের গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখলেন, চলুন এখন বেশি কথা আর না বলে মূল কথায় চলে যায়। 1 মাসও হয় নাই, ছাত্র দল আর ছাত্র শিবিরের মধ্যে গ্যাঞ্জাম শুরু হইল। দেশের অবস্থা এমনিতে ভালো না, ইন্ডিয়া বাঁধের পানি ছাইরা বন্যা বানাই দিছে। আমি তারেক রহমানের কইলাম যে এটা তো ঠিক হইতেছে না, আমি শিবির আর ছাত্র দলকে নিয়ে বসতে চাই। জামাতকে বললাম, রাজি হইলো, তারেক রহমানও রাজি হইলো। আমার বলা হইলো যে তারেক রহমান ছাত্র দলকে বলে দিচ্ছে, মিটিং এর টাইম ঠিক হইলো। ছাত্র দল ছাত্র শিবিরের প্রেসিডেন্ট সেক্রেটারি আলোচনা করে ঠিক করলো। আমার টাইম প্যারিসের সকাল 5টায় মিটিং। তো যাই হোক, আমি চোখ মুছতে মুছতে উঠলাম, শিবিরের প্রেসিডেন্ট সেক্রেটারি আছে, মিটিং এ ঢুকলাম, জুমে ছাত্র দল নাই। অনেকক্ষণ পর রাকিবরে ফোন মারিলাম, তো রাকিব কয় মিটিং এখন নাকি? আমি তো সিলেট যাইতেছি। আমি কইলাম তাইলে তো অসুবিধা নাই, যেতে যেতে কথা বলে নাও। রাকিব কয় না, কথা বলা যাবে না, অনেক মানুষ। আমি কইলাম তোমার কাছে মিটিং এর একটা টাইম তো ছিল, ঠিক না? সেটা কয়টায়? সেই টাইমে বসি, দরকার হলে অফিস যাবো না। রাকিব কয় জানাবো নি আপনারে। সেই জানানো আজ পর্যন্ত। শিবিরের সামনে 2টা দরজা, একটা দরজা ধৈর্য ধরা, কিন্তু ধৈর্য ধরলে কর্মীরা বলবে যে জুলাই বুকে গুলি খাইছি, আজকে সর খাই চুপ থাকবো, এটা মাঠের নেতৃত্ব হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আরেক দরজা হচ্ছে জবাব দাও, কিন্তু দিলেই ফাঁদে পড়বে, উগ্রবাদী সিল দিয়ে দেবে, আবার আয়নাঘর ফিরে আনবে। তাইলে মাঝখানে একটা সরু পথ আছে। এই দোকান করছিল 2002 সাল থেকে 2013 পর্যন্ত, সেই পথে হাঁটছে। 3টা কাজ করছেন: অন্য মাঠে খেলা, ঘুষির বদলে পাল্টা সন্ত্রাসের বদলে সংগঠন গড়ে তোলো, মারামারির বদলে ভোট, ঝগড়ার বদলে সেবা। এর দোকান যেখানে স্থানীয় সরকার পেলেন, প্রথমে কাজ রাস্তার ময়লা সাফ করো, পানি ঠিক করো, বাসের সময়সূচি ঠিক করো। কামালিস মধ্যবিত্ত যারা এই দোকানকে 2 চোখে দেখতে পারতো না, তারাও একদিন বললো এই লোকগুলো তো কাজ করে। বৈধতা এইভাবে তৈরি হয়, রাস্তার ঝগড়ায় না। মানুষ জানে কিন্তু যে ছাত্রদল বিএনপি জাউরামো করতেছে, মানুষ জানে, এটা দেখতেছে তারা। 2 নাম্বার যেটা করতে হবে, প্রমাণ রাখতে হবে। প্রত্যেকটা ঘটনার ভিডিও, সাক্ষীর বয়ান, হাসপাতালের কাগজ, থানার জিডি, প্রত্যেকটা ঘটনার 2টা গল্প তৈরি হবে। ওদের গল্প আর তোমার গল্প, শিবিরের গল্প। তোমার কাগজপত্র বেশি থাকলে, ডকুমেন্টেশন বেশি থাকলে সব সময় তোমার পক্ষে থাকবে। সব আক্রমণের সময় ড্রোন উড়ায় ফুটেজ নিতে হবে, যেন পরে বলতে না পারে কিরিস আমার না, এটা শিবিরের অস্ত্র, পুলিশকে দিতে যাইতেছিল। এটা হলো তাদের অস্ত্র, এই অস্ত্রটা নিয়ে আমি পুলিশকে দেওয়ার জন্য যাচ্ছিলাম। দেখেছেন? 3 নাম্বার, এটা খুব ইম্পর্টেন্ট, নিজের ঘরটাকে পরিষ্কার রাখা। ব্রাদারহুডের 2 দল ছিল। এক দল বলতো ধৈর্য ধরো, সেবা দাও, উস্কানিতে পা দিও না, এরা চিন্তাশীল। আরেক দল বলতো এত ধৈর্যের কি আছে, জবাব দিতে হবে, এরা রাগী উগ্র। মুরসি প্রেসিডেন্ট হওয়ার পরে উগ্রদের কথাই চলছে ব্রাদারহুড।
1 বছরে সাধারণ মিশরীয়রা ভাবলো এরা দেশ চালাইতে আসে না, এরা দল ঢুকাইতে আসছে, সমর্থন মাগলো, সিসি কু করলো। এই দোকান কিন্তু উল্টাটা করছে, তার দলে উগ্র ছিল, কিন্তু প্রকাশ্যে বললেন আমরা ইসলামী রাষ্ট্র বানাইতে আসিনি, তুরস্কের সরকার চালাইতে আসছি। হুজুগেদের পার্টি থেকে সরাইলেন, যারা মেয়র হিসেবে কাজ করতো তাদের উপরে তুললেন। 11 বছর ধরে কাজ করছেন। কামালি সেনাবাহিনী 11 বছরও এই দোকানের বিরুদ্ধে কিছু করতে পারেনি। এরা বিপজ্জনক, এটা বিক্রি করতে পারে নাই, কারণ সবাই দেখতেছিল এরা কাজ করতেছে, ঝগড়া না। সংগঠনের সবচেয়ে বড় শত্রু কিন্তু বাইরে না, ভেতরে। ছাত্রদল কিছুই করতে পারবে না, ভেতরে ঠিক রাখেন। উস্কানিতে পা দিয়েন না, উস্কানিতে পা দিচ্ছেন তো মরিছেন। উস্কানির ফাঁদে পা দিবেন, পরে 2 প্রজন্ম হারায় যাবে। এই রাস্তা কিন্তু খোলা আছে, বহুজন চায় এই রাস্তায় তারা যাক, এই রাস্তায় যাওয়া যাবে না। তুরস্ক 2002 থেকে ধৈর্য, শৃঙ্খলা, সেবা, 20 বছরের লম্বা খেলা, কঠিন কিন্তু এটা টিকে আছে। কোন রাস্তা সেটা শিবির ঠিক করুক, কোন রাস্তায় তারা হাঁটবে। কিন্তু একটা কথা পরিষ্কার, 5ই আগস্টে যে জাতির সেজদা দিছে সেই জাতি আর আগের মতো নাই। ভাঙ্গু এলিট সেকুলার স্ট্যাবলিশমেন্টের সবচেয়ে বড় সমস্যা এইটাই, তারা চিনতে পারতেছে না সামনে যে দাঁড়ায় সেটা তার তৈরি করা ন্যারেটিভের লোক না, তারা সে চিনতে পারতেছে না, তারা সে বুঝতেও পারে না। কিন্তু বাংলাদেশের তরুণেরা নিজেদেরকে চিনতেছে, নতুন ভাষায়, নতুন ভঙ্গিতে, নতুন ইবাদতে। যেদিন সারা বাংলাদেশ চিনবে সেদিন হয়তো আমাদের বিজয় সম্পন্ন হবে। তবে এই কাজ চলতেই থাকবে, বিএনপি এটা করতেই থাকবে, ছাত্রদল এটা করতেই থাকবে। তারা আরো ঘৃণা জন্মানোর চেষ্টা করবে, আরো উস্কানি দেবে, আরো রক্তপাত করার চেষ্টা করবে। ইতিহাসে এই চক্র অনেকবার দেখছে, আমরাও দেখতেছি, দেখতে থাকবো। যতদিন বাঙ্গু এলিটদের কর্তৃত্ব থাকবে এই সংঘাত বন্ধ হবে না। বিএনপিরে আরো উগ্র হইতে দেন, ওইটাই তাদের একেলি সিল, ওইটাতেই তারা মরবে। জনগণ জানে কারা জাউলা, জনগণ জানে কাদেরকে প্রতিহত করতে হবে, কাদেরকে উৎখাত করতে হবে। সেই দিনের অপেক্ষায় থাকেন, সেই দিনের জন্য প্রস্তুতি নেন। ইনকিলাব জিন্দাবাদ। ছাত্রদল বুঝে ওঠার আগেই এক কঠিন পরিস্থিতিতে পড়লো, এক অনিবার্য বাস্তবতার কঠিন পরিস্থিতিতে পড়লো। দর্শক, ছাত্রদল কার্যত ধরা খেয়েছে, আর শিবির এনজয় করছে। হ্যাঁ, এটা ছাত্রদলের নিয়তি, এটা নতুন বাংলাদেশের বাস্তবতা। কিছু করার নাই, ছাত্রদল যতই হ্যাডম দেখাতে চাক, যতই সন্ত্রাসী কার্যক্রম করুক, তারা ডলা খেতে বাধ্য। সামনে এমন দিন আসবে যে ছাত্রদলের ছেলেদের বিশ্ববিদ্যালয় হলগুলোতে, ছাত্রদলের যারা রাজনীতি করে তাদের যে তোষক থাকে, আপনারা যারা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন জানেন যে বিশ্ববিদ্যালয় হলে যারা থাকে সেখানে যে খাটের মালিক স্টুডেন্ট হয় না, খাট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের থাকে। অনেক রুমে খাট থাকে না, থাকে আবার অনেক জায়গায় খাট টেবিল থাকে। খাট কিছু কিছু ক্ষেত্রে টেবিল কিনে আনে বাহির থেকে, তবে খাট নর্মালি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের থাকে। তবে তোষকের মালিক নিশ্চিত স্টুডেন্ট, এবং অনেকের কিছু ট্রাঙ্ক থাকে, তারপর অনেকের থাকে না। আর কিছু না থাকলেও তোষক থাকে, তোষক বেডশিট। কিছুদিন পর দেখবেন যে ছাত্রদলের ছেলেদের তোষক বেডশিট রুম থেকে বাইরে ফেলে দিবে। এটা হয়েছে, কিছু কিছু জায়গায় এরকম হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছিল, ইউনুসের আমলে হয়েছিল, যে ছাত্রদলের যখন হল কমিটিগুলো ডিক্লেয়ার করে, যখন হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ছিল, সে নিষেধাজ্ঞা উইথড্র করা হয়নি। উইথড্র করার আগেই ছাত্রদল হল কমিটি দিয়েছিল। তখন ছাত্রদলের ছেলেদের কমিটিতে যাদের নাম পাওয়া গেছে অনেকের তোষক টোষক পোলাপান ফেলে দিয়েছিল। এই পরিস্থিতি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটেছিল। তো এখন বিএনপি ক্ষমতায়, তাতে কি আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ছাত্রদলের ছেলেদের তোষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল থেকে, হলের রুম থেকে ফেলে দিবে, সাধারণ শিক্ষার্থীরা ফেলে দিবে। দর্শক, ঘটনা শুরু হয়ে গেছে ছাত্র রাজনীতির বিপক্ষে মধ্যরাতে উত্তাল। রুয়েটের জিয়া হলে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থী মুখোমুখি অবস্থানে, রুয়েটে এই ঘটনা ঘটেছে। আরো বিভিন্ন জায়গায় এটা ঘটবে। এর মানে ছাত্রদল ছাত্র রাজনীতি করতে চায়, আর সাধারণ শিক্ষার্থীরা বলে যে না, আমাদের এই ক্যাম্পাস ছাত্র রাজনীতি মুক্ত, এখানে তোমরা কোনো রাজনীতি করতে পারবে না। এখন ছাত্রদলে কি লোক আছে? ওদের আছে পেশি শক্তির জোর, ওরা বহিরাগত সন্ত্রাসী ভাড়া করতে পারে। কিন্তু এদেশের তরুণ সমাজ এতটা বোকা নয়। এদেশের নন পলিটিক্যাল তরুণরা এখন সাহসী। আগে মারামারি বা সাহসী দেখাতো শুধু পলিটিক্যাল তরুণরা, এখন নন পলিটিক্যাল তরুণরাও সাহসী। তো দর্শক, ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের উপর জোর করে রাজনীতি চাপিয়ে দিতে চায়, তারা ক্যাম্পাসে রাজনীতি করতে চায়। বুয়েট বলেন, রুয়েট বলেন, কোন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, এমনকি বিভিন্ন মেডিকেলও দেখবেন, এমনকি ছাত্রদল যে সন্ত্রাস শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব জায়গায় এই দাবি উঠবে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চলবে না। এমনকি এটাও হতে পারে যে কোনো কোনো ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চললো, হলের অভ্যন্তরে কোনো ছাত্র রাজনীতি চলবে না, এই দাবি জোরালো হতে পারে। এবং ছাত্রদল এখানে কঠিন ফাঁদে পড়েছে। কি, সাধারণ শিক্ষার্থীরা প্রকৃত অর্থেই, সাধারণ শিক্ষার্থী অভিভাবক এরা ছাত্র রাজনীতি চায় না। কারণ ছাত্র রাজনীতি শিক্ষার্থীদের ক্রিয়েটিভিটি নষ্ট করে, তাদের সৃজনশীলতা নষ্ট করে, এবং পড়াশোনার পরিবেশ নষ্ট করে, গবেষণার মান কমায়, এবং হত্যাকাণ্ড, রক্তারক্তি, মারামারি এগুলো ঘটায়। এটা খুবই ক্ষতিকর পড়াশোনার জন্য। এ কারণে এদেশের মেধাবী এবং সচেতনরা বাস্তবিক পক্ষে এই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চায় না। এমনকি শিবিরের ছেলেরাও লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চায় না। তবে ছাত্র রাজনীতি চাওয়া না চাওয়া, ছাত্র রাজনীতি নিষিদ্ধের অর্থ কি আমি আসি সেদিকে, শিবিরের ছেলেরাও চায় না, ইটস ট্রু। তাই এখন বলবেন যে শিবির মানে তো একটা দল, তারা আবার ছাত্র রাজনীতি চায় না কেন? শিবির নিজেই তো ছাত্র রাজনীতি না, এটা আপনাকে বুঝতে হবে। আমি আসছি সেদিকে। তো এখানে ছাত্রদল যে ফাঁদে পড়েছে, এখন যারা ছাত্র রাজনীতি চায় না তারা ডেফিনেটলি সংখ্যাগরিষ্ঠ এবং তারা সাধারণ শিক্ষার্থী।
এবং তাদেরকে গুপ্ত শিবির ট্যাগ দিয়ে তাদের উপর হামলা করতে বাধ্য। যেরকম সাংবাদিকদের উপর হামলা করে এখন হাতে পা ধরাধরি শুরু হয়ে গেছে, ওরকম সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে তাদেরকে গুপ্ত শিবির ট্যাগ দিয়ে হামলা করে এক পর্যায়ে কঠিন পরিস্থিতিতে পড়বে। কিছু করার নেই। ওই যে বললাম, সাধারণ শিক্ষার্থীদেরকে গুপ্ত শিবির ট্যাগ দিয়ে ওরা হামলা করতে বাধ্য। এই যে রুয়েটে দেখেন, ছাত্রদল সাধারণ শিক্ষার্থীর মুখোমুখি, ওরা বলছে বা বলবে যে সাধারণ শিক্ষার্থীকে ওরা শিবির, সবাইকে শিবির বলবে। তারপরেই দেখবেন যে ওরা সাধারণ শিক্ষার্থীদেরকে ওই আবরার ফাহাদকে যেরকম শিবির ট্যাগ দিয়ে মেরেছে, ওরা এরকম মারবে। তারপর কি সাধারণ শিক্ষার্থীরা আঙ্গুল চুষবে? না, তারা একটা পর্যায়ে ঐক্যবদ্ধ হয়ে ছাত্র দলের ছেলেদের তোষক রুম থেকে ফেলে দিবে, ওদেরকে ক্যাম্পাসে ঢুকতে দিবে না। এই পরিস্থিতি হতে যাচ্ছে। তো রুয়েটে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীর মুখোমুখি, এই দেয়াল লিখনকে কেন্দ্র করে এবং কোনো রাজনীতি করা যাবে না এইসব বিষয়ে। তাতে বিশ্ববিদ্যালয় সূত্রে জানান 2024 সালে 10 আগস্ট থেকে রুয়েটের শিক্ষক ও শিক্ষার্থীদের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। তবে গত 1.5 বছরের বিভিন্ন সময় গোপন ও প্রকাশ্যে রাজনীতি সম্পৃক্ত অভিযোগ ওঠে। এখন এই জায়গাটা ক্লারিফাই করতে হবে। দেখেন, ছাত্র রাজনীতি নিষিদ্ধ মানে কি? এটা পৃথিবীর অনেক উন্নত বিশ্ববিদ্যালয় বা এটা বাংলাদেশে ছিল যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ বা ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস বাংলাদেশে এখন আছে, যেমন নটরডেম কলেজ, মলিক রোজ বা এরকম বিখ্যাত ইন্টারমিডিয়েট কলেজ, যেখানে বা ক্যান্ট যে পাবলিক স্কুল অ্যান্ড কলেজগুলো, সেগুলোতে কোনো ছাত্র রাজনীতি করা যায় না। এর মানে এই নয় যে ওখানে যারা পড়ে তাদের কোনো রাজনীতির বিশ্বাস থাকতে পারবে না। হ্যাঁ, তাদের একটা বিশ্বাস থাকতে পারে, তারা ক্যাম্পাসের বাইরে যেয়ে যদি রাজনীতি করে এটা নিষেধ করার অধিকার কারণে। তো ছাত্র রাজনীতি নিষিদ্ধ মানে ক্যাম্পাসে প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম চালানো যাবে না, মিছিল মিটিং করা যাবে না, রাজনৈতিক কার্যক্রমের যে সংজ্ঞা ওই কাজগুলো ক্যাম্পাসে প্রকাশ্যে করা যাবে না। কিন্তু স্টুডেন্টরা যদি বাইরে যে রাজনীতি করতে পারে, এটা যেমন নটরডেম কলেজের ছেলেরা বাইরে যে রাজনীতি করে কোনো সমস্যা নেই, কিন্তু ক্যাম্পাসের ভিতরে কোনো রাজনৈতিক কার্যক্রম চলে না। রাজনীতি বলতে মিছিল মিটিং এগুলো বোঝায়, সভা সমাবেশ, তো এগুলো করতে পারবে না কোনো একটা দলের পক্ষে বা বিপক্ষে। কিন্তু সাপোজ একটা ছেলে বিএনপির আদর্শে বিশ্বাস করে, সে যদি জিয়াউর রহমানের জীবনী হলের রুমে বসে পড়ে, এটা কোনো রাজনীতি না, এতে কেউ বাধা দিবে না, কোনো বই পড়লে কেউ বাধা দিবে না। এইভাবে শিবিরের কমপ্লিট সিলেবাস যদি কেউ রুমে বসে পড়ে, এতে বাধা দেওয়ার অধিকার কারণে, এটা রাজনীতি না। এবং ছাত্র রাজনীতি হবে শিক্ষার্থীদের নিয়ে, এটা করলেও নিষেধ না। যেমন ছাত্র সংসদ ভিত্তিক, ছাত্র সংসদের ভিত্তিক রাজনীতি করতে, জনকল্যাণমূলক কাজ এটা করতে পারে, কোনো সমস্যা নেই। কোচিং করানো এগুলো তো নিষেধ না, এটা তো পড়াশোনার পার্ট। তো এই জন্য ছাত্র রাজনীতি নিষিদ্ধ মানে হচ্ছে মিছিল মিটিং প্রকাশ্যে করতে পারবে না। আর অনেকে বলবে যে শিবির তো গোপন রাজনীতি করে, যে গুপ্ত রাজনীতি করলে সমস্যা নাই, এতে কোনো নিষেধাজ্ঞা নাই। কারণ ছাত্রদল গোপনে করুক, প্রকাশ্যে না করলেই হলো, এটাই হচ্ছে হিসাব, এটাই হচ্ছে বাস্তবতা। এই জন্য দেখেন ছাত্রদল কতটা কঠিন ফাঁদে পড়েছে। প্রকৃতপক্ষে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হলে শিবির যদি গোপন রাজনীতি করে, এটা পৃথিবীর কেউ নিষিদ্ধ করতে পারবে না। আর ছাত্রদলের যে কথিত লেজুর ভিত্তিক সন্ত্রাসী রাজনীতি, ওইটা নিষিদ্ধ হবে। এখন ছাত্রদল কতটা মাইন্ডকে চিপায় পড়েছে, কতটা কঠিন পরিস্থিতিতে পড়েছে, সাধারণ শিক্ষার্থীদের মার খাবে কিছুদিন পর। জাস্ট ওয়েট অ্যান্ড সি। সরকার কিন্তু সমালোচনা সহ্য করতেছে না। এত বড় দল, বড় দলের বড় বড় সমালোচনা হবে, এটাই তো বাস্তবতা, তাই না? কিন্তু মাইনা নিতেছে না। মাইনা না নিলে কি সবাই মুখে তালা দিয়ে দিবে? আমাদের মির্জা ফখরুল সাহেব যেভাবে বললো নির্মূল করে দিবে। কাকে নির্মূল করবে? জামাতে ইসলামকে। কেন ভাই? আর নির্মূলের মানে কি? মানে ওই যে একদম গাছের গোড়া ধরে টান দিবেন, নাকি ওই যে বলে না বংশ নির্মূল করে দেবো, ওরকম কিছু? এভাবে বললেন না, এভাবে বলা উচিত না। সম্পর্ক একেবারেই টাইনা নিতে হবে জোর কইরা, তাও ঠিক না। সম্পর্ক রাখতে চান না, রাখেন না, কিন্তু যেটা শুরু করছেন এটাও আবার ঠিক না। আজকে দেখলাম সংসদে বলতেছে একজন চিৎকার কইরা, রাজাকার, ওইসব রাজাকারদের আমরা ভয় পাই না, আমাদেরকে আন্দোলনের ভয় দেখায়েন না। রাজাকার বলতেছেন কেন সংসদে দাঁড়ায়া? আমি বুঝতেছি না। মাননীয় স্পিকার, আপনি এই শব্দটাকে সংসদে একদম নিষিদ্ধ করে দেন। এইটা নিয়েই তো গত 55 বছর বিবাদ, বুঝেন না কেন? এটাকে নিষিদ্ধ করেন। এই রাজাকার শব্দটা শুনতে ভালো লাগে না। আবার এদিকে দেখেন গুপ্ত, হ্যাঁ, এই গুপ্ত কথাটা কিন্তু এখন বিশাল বড় একটা গালি হয়ে গেল। এটা কিন্তু একেবারে অ্যাটম বোমার মতো, যেখানেই পড়তেছে চারিদিকে গর্ত কইরা ফেলাইতেছে, তো বুকের মধ্যে ক্ষত তৈরি করতেছে। কেন গুপ্ত ছিল? মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই আপনি জানেন, না জানার কোনো কথা না। কেন জানবেন না? পুরো বাংলাদেশের খবরই আপনি রাখতেন। সবচেয়ে বড় কথা, সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে আপনার উপরে, আপনার পরিবারের উপরে। আপনার মা চিকিৎসা নিতে পারে নাই ঠিক মতো। 5ই আগস্টের পরে উনি সঠিক চিকিৎসাটা পাইছে, এর আগে উনি চিকিৎসা পায় নাই। এত বড় জুলুম সহ্য করার পর আপনার বোঝা উচিত ছিল কারা গুপ্ত ছিল, কেন ওরা গুপ্ত ছিল। হ্যাঁ দেখেন ভাই, ওই টাইমে
5 জন শিবিরকে যদি একসঙ্গে পাইতো কোথাও, ধরেন কোনো একটা বাসায় বসে তারা আড্ডা মারতেছে, ওইখানে যায় পুলিশ হামলা করতো, র্যাব হামলা করতো, ইসলামিক কিছু বইপত্র আমাদেরকে দেখাইতো, বিভিন্ন চ্যানেলে দেখাইতো, পত্রিকার হেডলাইন হইতো ইসলামিক বইগুলা, ওদেরকে জঙ্গি ট্যাগ দিয়া ধইরা নিয়ে যাইতো, তারপর ওরা বাইচা থাকতো না, মইরা যাইতো। এসব ইতিহাস আমরা যাই না গেছি, তো সবাই যাই না গেছি, জীবন বাঁচাইবার জন্য ওরা গুপ্ত হয়েছিল। এটা তো মাননীয় প্রধানমন্ত্রী আপনি খুব ভালো বুঝেন, না বুঝার কোনো কথা না। কেন বুঝবেন না? কেন ওরা গুপ্ত হয়েছিল? ওদের মা বাবা ওদের সন্তানকে কি ভালোবাসে না? ওদের মা বাবা কি চায় না ওদের সন্তান এই পৃথিবীতে বাইচা থাকুক? ওদের মা বাবাই তো ওদেরকে গুপ্ত কইরা রাখছে। কেন বোঝেন না? মায়ের আঁচলের নিচে লুকায়া থাকা মানেই গুপ্ত থাকা, এটা ধইরা নিতে হবে। ওরাও তো মানুষ, ওদেরও তো ভাই এখানে চিমটি দিলে ব্যথা পাওয়া যায়। এসব দিনের কথা ভোলা ঠিক হবে না। মাননীয় প্রধানমন্ত্রী, ওরা কি কারণে গুপ্ত ছিল আপনি বুঝা নিয়েন। মাঝে মাঝে ওদের সঙ্গে কথা বললেন, যারা গুপ্ত ছিল, কেন গুপ্ত ছিল, তখন বুঝতে পারবেন। এই যে আপনি বললেন, এটা ইতিহাসের লেখা হয়ে থাকবে, এটা আর কেউ বুঝতে পারবে না। এটা একটা বিরাট গালি হয়ে গেছে। তো এখন এটা নিয়ে কত বড় বিবাদ দেখা দিছে, এটার প্রতিবাদ করতে গিয়া কত রকম ভুয়া ফটো কার্ড বাইর হইতেছে, যেটা সহ্য করার মতো না। আপনাকে নিয়ে হয়েছে, আপনার মেয়েকে নিয়ে হয়েছে, আমি দেখছি, আমার বুকের মাঝখানে লাগছে, এত খারাপ লাগছে বিশ্বাস করেন, বুঝাইতে পারুন না। নোংরামি, চরম নোংরামি। কিন্তু কে করতেছে এই নোংরামি? উপরে থুতু মারলে নিজের গায়ে পড়ে, উপরে থুতু মারলে নিজের গায়ে পড়বে। আপনি গোয়েন্দা বিভাগ লাগাই দেন, সব গোয়েন্দাদেরকে মাঠে নামায় দেন, তারা করছে এই কাণ্ডটা, তাদেরকে ধইরা জনগণের সামনে আনেন, তাহলে না বুঝুম হ্যাঁ সরকার সঠিক পথে যাচ্ছে। আর যদি ওই ট্যাগিং এর রাজনীতিতে থাকেন, দোষারোপের রাজনীতিতে থাকেন, তাহলে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এই দেশ আর আগাইতে পারবে না। গত 55 বছর যেখানে ছিল, আগামী 5 বছরের এন্ডে যায় দেখবেন ওই একই জায়গায় আছে, 1 ইঞ্চিও আগাইতে পারবেন না। ভাই ব্রাদার, আমরা অনেক আশা করছি একটা গণতান্ত্রিক সরকার আসুক, নির্বাচিত সরকার আসুক, যেভাবেই আসুক। আসছে তো ভাই, অতীতে যতগুলা নির্বাচন হয়েছে তার চেয়ে অনেক ভালো নির্বাচন এটা আমরা দেখছি। আসলে নির্বাচনের ফর্মুলা না বদলাইতে হবে। দিনে আমরা ভোট দিতে যাইতো, আর রাত্রে ফলাফল দেয়, এটা উল্টাইতে হবে। আগামীতে না নির্বাচন করতে হবে রাত্রে, সারা রাত নির্বাচন করবেন, ভোট নিবেন, ভোট নিতে থাকবেন, ফলাফল দিবেন দিনে, তাইলে সঠিক ফলাফল পাইবেন। উল্টাটা করতে হবে। এই যে দিনে ভোট দিয়ে আসি, রাতের ফলাফল দেয় অন্ধকারের মধ্যে, বুঝতে পারি না ভাই, সব সন্দেহের মধ্যে থাইকা যায়। দিনের আলোতে আনতে হবে, রাত্রে ভোট নিবেন, ফলাফল দিবেন দিনে, এই সিস্টেমে আসেন। যাই হোক, এই যে নির্বাচিত সরকার আসলো, নির্বাচিত সরকার আইসা দেশের আইন কানুন সবকিছু কি উন্নতি করছে? করতে পারছেন? করতে পারেন নাই। চারিদিকে তাকায় দেখেন, খোঁজ খবর নিয়ে দেখেন, কোনো উন্নতি হয় নাই। কেউ কাউকে মানতেছে না, বরঞ্চ আগের চেয়ে বেশি উগ্র হয়ে গেছে। গত 18 মাস এতটা উগ্রতা দেখি নাই। কেন জানি হঠাৎ মনে হইতেছে আমাদের হাতে ক্ষমতা, যা ইচ্ছা তাই করুক। কেন করতেছে মাননীয় প্রধানমন্ত্রী? আমি বলি, দেখেন, আপনি লন্ডন থেকে 7,500-এর মতো বহিষ্কার করছিলেন। এরা ফৌজদারি মামলার আসামি হইতে পারত, কিন্তু আসামি হয় নাই। ইউনূস সরকার তাদেরকে গ্রেফতার করে নাই। তখন বিএনপির অনেককে বলতে শুনছি, আমরা তো বহিষ্কার করছি, সরকার কেন তাদেরকে গ্রেফতার করে না, আইন কেন তাদেরকে গ্রেফতার করে না, এই ধরনের কথা বলতে শুনছি। এখন তো আপনারা ক্ষমতায় আছেন, এখন কেন আপনারা গ্রেফতার করতেছেন না? তারা তো অপরাধ করছে, অনেক মায়ের বুক খালি করছে, তাদেরকে আপনারা বহিষ্কার করছেন, অনেক অপকর্মের জন্যই তো বহিষ্কার করছেন। ওইখান থেকে ওই 7,500 থেকে অন্তত 100 জনের আইনের হাতে তুইলা দিয়া দেখান না আমাদেরকে, আমরা দেখি, কিন্তু আমরা তা দেখতে পাচ্ছি না। বরঞ্চ শোনা যাচ্ছে ভিতরে ভিতরে কেউ কেউ আবার ইন হয়ে যাইতেছে। কারণ এই যে সামনে স্থানীয় নির্বাচন আসতেছে, এই স্থানীয় নির্বাচনে তারা অংশ নিবে, হ্যাঁ তারাও অংশ নিবে, যার জন্য অনেকে আবার ইন করতেছে। কোনো বিচার নাই, হ্যাঁ নগ্ন প্রশাসন, মনে হয় কোনো বিচার নাই, যার যেমন ইচ্ছা তেমন কইরা যাইতেছে। ওই আগের সিস্টেমে আবার ট্যাগিং এর রাজনীতি শুরু হয়েছে। আবার ওরা রাজাকার, ওরা দেশ বিরোধী, ওরা 71-এর শত্রু, আমরা 71-এর যোদ্ধা, আমরা এই দেশের মালিক। ওই মালিকানা নিয়ে আবার দ্বন্দ্ব শুরু হয়েছে। এটা ভাল লাগে না, আর ভাল লাগে না। এটা কইরেন না, গুপ্ত বলেন আর নির্মূল কইরা দিবেন বলেন, যা কিছু বলেন না কেন, সত্যি কিছুই করতে পারবেন না। দেশ ওই আগের অবস্থা নাই। আপনারা যে ক্ষমতায় বলতেছেন এগুলো করতে পারবেন, তার মানে কি আগের সরকার কি নিয়ে করতো? ওনারা পুলিশকে কাজে লাগাইতো, র্যাবকে কাজে লাগাইতো, তাই না, প্রশাসনকে কাজে লাগাইতো। এখন কি সে আবার আগের অবস্থায় ফেরত যাইতে চান? এতে কি মানুষের বাহবা পাইবেন না ঘৃণা পাবেন? বুঝা নিয়েন।